আসসালামু আলাইকুম, শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে দীপ্তি চৌধুরী। গত 15 মে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট আফটার দ্য রেভলিউশন বাংলাদেশ ইজ হোপিং টু রিফর্ম শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করে, যেখানে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কার উদ্যোগ সহ নানা প্রসঙ্গ উঠে এসেছে। ওই নিবন্ধকের সাথে আলোচনাকালে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যা ধ্বংস হয়ে গেছে তার সবকিছু ঠিক করার চেষ্টা করছেন তিনি। দর্শক, আজকে আলোচনা করতে চাই এই বিষয়ে, পরিবর্তনের হাল হকিকত। এই বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট জনাব এম এ আজিজ। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম। স্বাগত। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। এম এ আজিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। দ্য ইকোনমিস্টের ওই প্রতিবেদকের সাক্ষাৎকারের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে আমরা সঠিক পথে এগোচ্ছি, জনগণ আমাদের সাথে আছে এবং আমরা আশাবাদী। এই বক্তব্যের গ্রাউন্ডের বাস্তবতা কি, সবকিছু ঠিক আছে কিনা, সঠিক পথে আগাচ্ছি কিনা, আপনি কি মনে করেন? সঠিক পথে নাই। তিনি 9 মাস দায়িত্বে আছে, 250-র বেশি আন্দোলন হয়েছে, এগুলো সবই মবের মতো আন্দোলন এবং ছাত্ররাই আন্দোলন। সেটার দায় কি ওনার? হ্যাঁ, ওনার, কারণ উনি রাষ্ট্র চালাতে পারেন নাই, উনি ঠিক মতো চালাতে পারেন না। কোনটা শুরু করবে কোনটা, যেমন ধরেন উদাহরণ দেই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 4 দিন আন্দোলন করেছে, তাদের 4টে দাবি ছিল, 4টে দাবি মেনেছে না। তা না, প্রথমে যদি আলোচনা করত, উনি যদি সরল মনে খোলা মনে আলোচনা করত যে বাবারে বিশ্ববিদ্যালয়টা আবাসিক বিশ্ববিদ্যালয় না, তোমরা যে 70% আবাসিক প্রণোদনা চেয়েছো, আমি অন্তর্বর্তীকালীন সরকার, আমি টাকা পাবো কোথায়? লজিক্যাল। উনি 70% টাকা কার দিবে? এক। তারপরে বলছে যে ওই বুড়িগঙ্গার উপরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, নতুন ক্যাম্পাস হবে, একনাকে আপনার বাজেট অনুমোদন করতে হবে। উনি বলে দিছে কাজ শুরু হবে। কাজ একটা ইটের ফেললেও তো কাজ শুরু হয়। অর্থাৎ এদেরকে আন্দোলন আবার করার সুযোগ তৈরি করে রাখছে। দাবি মাইনেছে মৌখিক, কিন্তু বাস্তবে এটা বাস্তবায়ন হবে না এবং উনি 70% পয়সাও দিতে পারবে না। নেক্সট যদি সরকার আসে তারা হয়তো কি করবে জানি না, কিন্তু সমস্যা তৈরি করে রাখছে। অর্থাৎ উনি সমস্যার সমাধান করতে পারে নাই। দ্বিতীয়ত, ফেসিস্ট সরকারের সময় সব ধ্বংস হয়ে গেছে, উনি মেরামত করছে, ওনার দায়িত্ব না মেরামত করার। এক, উনি মেরামত করতে পারছে না, দেশটা আউলায় দিছে, কোনোটাই ঠিক নাই। আপনি চিন্তা করেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ 3 ঘন্টা প্রেস ক্লাব আপনার ভিএপি লঞ্চে বসা ছিল এয়ারপোর্টে, উনি চলে গেলেন। উনি নিকুঞ্জে বসবাস করছে, উনি হত্যা মামলার আসামি, হ্যাঁ, কেউ বলে জানে না, উনি চলে গেলেন। 4টা পুলিশকে বলির পাঠা বানালেন, পুলিশ ট্রমাটাইজ হলো না। কোনো পুলিশকে এখন কাউকে ধরবে, কিছু করবে, বিপদে পড়ে দেবে। ইনোসেন্ট 4টে পুলিশের আপনি ওএসডি করে দিলেন, চাকরি খাইয়ে দিলেন। কেন? এটা কি হলো? তা আপনারা দায় নিয়ে রিজাইন করলেন না কেন? সম উপদেষ্টাও বলেছিল তদন্ত করব, যদি দোষী গ্রেপ্তার করতে, স্বরাষ্ট্র উপদেষ্টা কই, উনি থাকেন কেন? আমাদের বাংলাদেশের পলিটিশিয়ানরা হলো কি, হোসেন মোহাম্মদ এরশাদের সময় আমাদের ট্রেন অ্যাক্সিডেন্ট করছে, তখন এক সাংবাদিক প্রশ্ন করেছিল, ভারতের অমুকের ট্রেন অ্যাক্সিডেন্টে দায় নিয়ে রিজাইন করছে, আপনি কি রিজাইন করবেন? উনি বলছেন আমি কি ট্রেন চালাইছি? এই হলো বাংলাদেশ সরকারের মন্ত্রীরা। তো এখন দেশটা চালাতে পারছেন না, অথচ সব মেরামত করার দায়িত্ব নিয়ে নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে নিয়েছেন, সব কিছু একদম ধরেন বিশাল বিশাল কাজে দায়িত্ব নিয়েছে, করিডোর দিচ্ছে, পোর্ট দিচ্ছে, রাষ্ট্র মেরামত করে ফেলতেছে, সব কিছু দায়িত্ব। আমার কথা হলো যে আমাদের যে এখন ক্রাইসিস, যেটা হলো রাজনৈতিক সমস্যা, আপনি নিরপেক্ষ একটা নির্বাচন এবং 5 বছর পরে যাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়, এইটা করতে যে সংস্কারটুকু করা দরকার, এইটুকু করে উনি নির্বাচন দিলেই তো ওনার দায় শেষ হয়। মানে উনি অনেক অপ্রয়োজনীয় জায়গায় হাত দিচ্ছেন, প্রয়োজনীয় জায়গায় হাত দিচ্ছেন না, তাই মনে করেন? তাই তো আমি মনে করি। উনি বুঝতেই পারতেছেন না ওনার দায়িত্বটা কি। ওনার প্রেস সেক্রেটারি আপনি দেখেন, একজন প্রফেশনাল সাংবাদিক, ওনার মুখে কোনোদিন হাসি দেখছেন? উনি বলে
এই সরকারের সব কিছু করার দায়িত্ব আছে। এবং আমি তো দেখছি শেখ হাসিনা যে ফ্যাসিস্ট, তাও তো মাঝে মধ্যে হাসতো, এই হাসেও নাই কোনোদিন মুখে, একটা প্রফেশনাল তার মুখে কোনোদিন হাসিও দেখেন নাই। ও তো দৌড়াবে, এই সরকার পতন ঘটলে ওকে বিদেশে যেতে হবে, ও দেশে থাকতে পারবে না। আপনি দেখেন নাইমুল ইসলাম খান প্রেস সেক্রেটারি হয়েছিল না, সাংবাদিক, সব টেলিভিশনে গিয়ে গিয়ে সরকার ধরে রাখার দায়িত্ব নিয়েছিল। আমাদের এই প্রেস সেক্রেটারি সেই দায়িত্ব নিয়েছে। ও দেখবেন এরও খবর আছে দেখেন। আমি এই জন্যে বলছি যে এই সরকারটা আসলে আমাদের দেশের সরকার কিনা আমার বুঝতে কষ্ট হচ্ছে। কারণ হচ্ছে এই সরকারের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগী 17 জন আছে বিদেশি নাগরিক। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিদেশিরা দেশ চালাচ্ছে, এই জন্য এই সরকারের নাম দিয়েছি আন্তর্জাতিক সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসও 3 দেশের নাগরিক, 4 দেশের নাগরিক সে, উনি নিজেও 4 দেশের নাগরিক। বলেন দেশ আমরা কোথায় আছি? আমরা কি আমাদের রাজনীতিতে পরিবর্তন আনতে পেরেছি? ইনফ্যাক্ট যে নতুন রাজনৈতিক দল, নতুন প্রত্যাশা নিয়ে গঠিত হয়েছে এনসিপি, তারাও কি আসলে প্রচলিত ধারার রাজনৈতিক দলের যে কার্যক্রম সেগুলোর থেকে বাইরে যেতে পেরেছে? তাদের অর্থের সংস্থান কি তার থেকে বাইরে গিয়েছে? তাদের বিভিন্ন মাঠ পর্যায়ের কার্যক্রম কি তার থেকে বাইরে গিয়েছে? কোনো রকমের পরিবর্তন কি এসেছে? আপনি কি দেখেছেন? ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। পরিবর্তন আসলে একটা 16 বছরের এমন একটা অবস্থার মধ্য দিয়ে আমরা গিয়েছি। এখন আমরা আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা পরিবর্তনটা আনার জন্য চেষ্টা করছেন, যে কমিশন তৈরি করেছেন, কমিশন থেকে রিফর্ম প্রস্তাবগুলো আসছেন এবং এখন একটা সেকেন্ড স্টেজের ডিসকাশনের মধ্যে আছে। বাট আপনি যে প্রশ্নটা করলেন যে আসলে রাজনৈতিকভাবে পরিবর্তন হয়েছে কিনা, কিন্তু আমি মনে করি যে আসলে পরিবর্তনের জায়গাটা অ্যাসেস করার জন্য আমাদের আরেকটু সময় নিতে হবে। 10 মাসের বেশি হয়ে গেছে কিন্তু রাজনৈতিক পরিবর্তন 10 মাস মানে আমার মনে হয় আরো সময় দরকার। কারণ এখানে লক্ষণ কি দেখছেন পরিবর্তনের? না, এখানে আমাদের এখানে নতুন পার্টি এসেছে এবং যারা গত 16 বছরে যে কর্তৃত্ববাদী শাসন ছিল তাদেরকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পরিবর্তনের একটা সূচনা হয়েছে, কিন্তু আমাদেরকে আরো সময় দিতে হবে। এবং সূচনাগুলো কেমন? যে পার্টি, যেমন আমরা যেটা এনসিপির কথা বলছি, এনসিপি বা যে কোনো রাজনৈতিক দলের কথা, তাদেরকে আসলে জনগণের যে আকাঙ্ক্ষা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে, সেটা কি তারা ধরতে পেরেছেন? আপনার কি মনে হয় তাদের কার্যক্রমে? আমার মনে হয় ধরতে পেরেছেন, কিন্তু এখানে যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই পার্টিগুলোর আসলে এক ধরনের ট্রান্সফরমেশন দরকার। আমরা যদি বলি, ধরেন বিএনপির কথাই যদি বলি, আমরা বিএনপির যে আগের যে প্র্যাকটিস, এই জায়গাটা থেকে তো আসলে একটা পরিবর্তন করতে হবে। কারণ আমরা জনগণের যে প্রত্যাশা, যে গণতন্ত্র কিংবা সুশাসন যেটি আমরা চাই, সেটি করতে গেলে কিন্তু রাজনৈতিক দলগুলোর ভেতরে তাদের গণতান্ত্রিক চর্চার যে অভাবটা আমরা পরিলক্ষিত করেছি আগে, সেটি চেঞ্জ করতে হবে। ইভেন আপনি যে এনসিপির কথা বললেন, মানে এনসিপি একটা খুবই নতুন একটা পার্টি এবং একটা বিপ্লবের প্রেক্ষাপটে ওরা তৈরি হয়েছে। এবং আমি মনে করি যে এই তরুণদের যে নেতৃত্বে যে পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল, তাদের মধ্যে একটা রাজনৈতিক রূপান্তরের প্রয়োজন আছে। সেইটার জন্য আসলে সময় লাগবে। মানে লক্ষণ আছে, আমি মনে করি শুরু হয়েছে, কিন্তু সেই পরিবর্তনের জন্য সময় দিতে হবে। এবং আমরা অনেক সময় কিছু এক্সাম্পল দিতেন যে এই জায়গায় আসলে পরিবর্তন এসেছে তাদের কার্যক্রমে। পরিবর্তন স্পষ্ট তো আমরা হয়তো দেখতে পাচ্ছি না, মানে স্পষ্ট, কিন্তু আপনি এনসিপির কথা বলছিলেন, তো এনসিপি তো আসলে তাদের একটা রেজিস্ট্রেশন দরকার, তাদের কান্ট্রি ওয়াইড তাদের যে এস্টাবলিশমেন্ট সেটা করা দরকার। এই জিনিসগুলো তো এখনো হয়ে ওঠেনি। তো এইগুলো না হওয়া পর্যন্ত আসলে আমরা এনসিপি একটা রাজনৈতিক দল হিসাবে মানে কতটা মানে এই 10 মাসের মধ্যে আসলে আমরা তাদের কাছ থেকে কি এক্সপেক্ট করব, মানে এই ব্যাপারটা রয়ে গেছে। আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে
আমি এই জায়গাটাকে গুরুত্ব দিতে চাই যে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এদেশের মানুষের মানে একটা বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে জন আকাঙ্ক্ষা, এবং এখানে একটা রাজনৈতিক সরকার প্লাস হচ্ছে এখানে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা দল আসলে এগিয়ে আসতে হবে, এবং তাদের মধ্যে দলের ভেতরেও সংস্কারের প্রয়োজন পড়বে বলে আমি মনে করছি। ধন্যবাদ আপনাকে। জনাব এমনি আজিজ, আপনার কাছে জানতে চাই যে বেশ কিছু মানে পদক্ষেপ নিয়ে কিন্তু সমালোচনা তৈরি হয়েছে এই সরকারের পরিবর্তনের জায়গায় বা সংস্কারের জায়গায় যদি বলি, সেখানে ধরেন মানবিক করিডোর দেওয়া থেকে শুরু করে চট্টগ্রাম পোর্ট নিয়ে যে ব্যবস্থা হয়েছে সেখান থেকে শুরু করে, এবং এমনকি নারী বিষয়ক সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে তার প্রতিবাদে যে ইসলামপন্থী দলগুলো বিক্ষোভ করেছে, তাদেরকে নানা ভাষায় গালিগালাজ করা হয়েছে, সেগুলোর বিরুদ্ধেও কিন্তু বা সেগুলোর পক্ষেও কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি এই সরকার। আপনার মানে কি ধারণা, কেন তারা এগুলো করেন? তারা কি আসলে পপুলিজমকে ভয় পান, পপুলিজমের দিকে যেতে চান? না, ভয় পায় না, তারা আঁকড়ে ধরে থাকতে চায়। ধরেন নারী সংস্কার আমি যদি বলি কমিশনটা, আসলে কি এই মুহূর্তে এটা খুব আর্জেন্সি ছিল? কিন্তু শিক্ষা সংস্কার হয়নি কোনো ফুটপ্রিন্ট। আমি ওইটাই বলতে চাচ্ছি, এই শিক্ষা 8 থেকে, উনি তো ইউনিভার্সিটির শিক্ষক, ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ছাত্ররা এই আন্দোলন সংগ্রামে অভ্যুত্থানে জড়িত ছিল, জনগণ সাথে ছিল, মানলাম। এই ছাত্ররা কিন্তু এখন লেখাপড়ার চাইতে সরকারে চালানো ব্যস্ত বেশি। এই যে জেনারেশন গ্যাপ বিজ্ঞানের যুগে, এটা কি দিয়ে পূরণ করবেন? এখন সরকার প্রধান হয় ডক্টর ইউনূস বলেন তোমরা উদ্যোক্তা হও, একটা বার কি বলছে বাবারা ক্লাসও করো, উদ্যোক্তা হও, অথবা ইয়ে করো, সরকার চালাও, পলিটিক্স করেন, 18 বছর বয়স হলে পলিটিক্স করেন, পড়াশোনা শেষ করে করো, তোমরা অ্যাডভাইস দিতে পারতো। বিজ্ঞানের যুগে যেখানে প্রযুক্তি মানুষের বিকল্প হয়ে গেছে, যেখানে আজকে রোবট অপারেশন করে, আমাদের দেশে গার্মেন্টস রোবট চালায়, 2টা রোবটস, ফার্নিচার হাউস চালায়, এখন পৃথিবীর সব আপনি দেখেন প্রযুক্তি রিপ্লেস করে ফেলতেছে, অথচ আমাদের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর ভিতরে সম্ভবত আমাদের বাজেট শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানে বিশ্ববিদ্যালয়ের বাজেট কম, 1.7% এবারও রাখতেছে বাজেটে, হ্যাঁ, শিক্ষা খাতে আমাদের এই এশিয়ার মধ্যে সবচাইতে কম বাজেট। অথচ এই বিজ্ঞানের যুগে শিক্ষা এআই চলে এসেছে তখন তো একেবারে হিউজ পরিবর্তন। আমি এটি বলছি যে একমাত্র প্রধানত উনি চিটাগাং পোর্ট দিয়ে সারা দেশ ধনী বানাতে চায়, আর আমি বলি শিক্ষা ছাড়া এই দেশ এই আধুনিক যুগে টিকে থাকা মোটেই সম্ভব না। আগামী 10 বছর পরে কোনো প্রবাসী বেশি দেশে যাবে না, এই দেশ দাঁড়ায় থাকতে পারবে না। উনি শিক্ষক ছাত্রদেরকে প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসায় দিচ্ছে, সব 2 নম্বরই করতেছে সব, অর্থাৎ ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে নষ্ট করে দিল। এই 8টা জেনারেশন ট্রেনিং দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস নষ্ট করে দিল। অথচ পোর্ট দিয়ে কী করবেন আপনি? পোর্ট করেন, আধুনিক করেন, আপত্তি নাই, কিন্তু শিক্ষাকে মাইনাস করে, শিক্ষাকে বাদ দিয়ে এই আধুনিক যুগে দেশ একদমই দাঁড়ায় থাকা সম্ভব। আমরা একটু শিক্ষকের কাছেও শুনি। প্রফেসর আইনুল ইসলাম, আপনার কি মনে হয় আসলে এই সরকার কি তার প্রায়োরিটি চুজ করতে আসলে কিছুটা ব্যর্থ হয়েছেন কিনা? যেমন শিক্ষা সংস্কার, শিক্ষা কিন্তু মানুষের ক্ষোভের একটা সবচেয়ে বড় ক্ষেত্র ছিল এই আন্দোলনের বেলায়, এবং সবচেয়ে বেশি ভঙ্গুর অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রথম ভাষণে এটি বলেছেন। কিন্তু শিক্ষা সংস্কার নিয়ে আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না, বরং এমন কিছু বিতর্কিত জায়গায় হাত দেওয়া হচ্ছে যেটা হয়তো তাদের ম্যান্ডেট আছে কিনা কোট আনকোট, এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন ওঠায় মানুষকে। আপনার কি মনে হয় আসলে এই ফুটপ্রিন্ট তারা কেন করছেন না? খুব কি দরকার ছিল না? শিক্ষা নিয়ে একটা কমিশন খুবই দরকার ছিল, কারণ শিক্ষা নিয়েই আসলে আমাদের গত দীর্ঘ সময় ধরে আমরা দেখি যে শিক্ষা খাতে অনেক বেশি আসলে দলীয়করণ, রাজনীতিকরণ হয়েছে। শিক্ষাকে মানে সমসাময়িক বিশ্বের সাথে তাল মিলিয়ে যে জায়গাটা দরকার ছিল, যেটা আমরা কথা বলছিলাম যে যেমন এআই ইনক্লুড করার কথা বলা হচ্ছে এখন, তো আমি মনে করি যে এটা খুবই প্রয়োজন ছিল। শিক্ষা নিয়ে একটা মহা সংস্কারের দরকার আসলে। একদম আমাদের শিক্ষার্থীরা বিপ্লব করেছে, এবং যেই ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা গেছি, আমাদের সার্টেনলি এটার মধ্যে পরিবর্তন আনা দরকার, এবং এটা মানে অগ্রাধিকারের জায়গায় এটা একদম প্রথম দিকেই রাখা প্রয়োজন ছিল। তো এখন আমি ঠিক মানে আমার পার্সোনালি আমার মনে হয় যে এটা কেন ওনারা রাখেনি, হয়তো এটার ব্যাপ্তি আসলে অনেক বড়, কারণ আমাদের
যেটা আমাদের সকল ব্যক্তিওয়ালা জিনিসেই তো হাত দিয়েছেন, এমনকি সংবিধানের সংস্কারের জায়গায়ও হাত দেওয়া হলো, শিক্ষা সংস্কার নিয়ে হাত দেওয়া হলো না? হাত দেওয়া যেত, মানে আমি জাস্ট আমার জায়গা থেকে আমার মনে হয় আর কি যে মানে শিক্ষাটা আসলে যেমন আমাদের আসলে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইভেন আরও হায়ার এডুকেশন যেগুলো আছে প্রত্যেকটা জায়গাতে আমাদের আসলে সংস্কার দরকার। এবং এই সংস্কারের জায়গাটা আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার মনে করেছেন যে নির্বাচিত সরকার এসে এই বড় সংস্কারে হাত দিবেন, এটা আমার মনে হয়। বাট আমি একজন শিক্ষক হিসেবে আমার মনে হয় যে এটা একটা প্রায়োরিটি লিস্টে থাকা দরকার ছিল। এখনই যদি আমরা ইনিশিয়েটিভটা নিতে পারতাম তাহলে যেটা হতো যে কিছু ইনিশিয়েটিভ এখনই চলমান থাকতো, অ্যান্ড দেন আমরা মানে নির্বাচিত সরকার যখন আসবে তখন তারা এই পুরো জিনিসটাকে এগিয়ে নিতে পারবে। জনাব আজিজ, একটি জরিপ বলছে যে বেশিরভাগ মানুষ মনে করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের উন্নয়ন হয়নি, বরং অবনতি হয়েছে নানা জায়গায়, এবং এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। একেবারে পরপর যেমন একেবারে ডাকাতি, চুরি সব কিছু ছিল, এখনো পর্যন্ত আসলে মানে আমরা ঠিক হয়েছে কিনা, বেটার পজিশনে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা আগের জায়গাতেও যেতে পেরেছি কিনা সেটা নিয়েও নানা ধরনের ডিবেট হতে পারে। আপনার কি মনে হয় যে এই জায়গায় পরিবর্তন আনা কেন সম্ভব হচ্ছে না? দেখেন, প্রথমে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে না, এখনো দেওয়া আছে। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। কিন্তু আর্মিকে ট্রেনিং দেওয়া হয় কিন্তু শত্রুকে বধ করার জন্য, কথাটা মনে রাখা দরকার। কন্ট্রোল। আপনার গার্মেন্টসে আন্দোলন হচ্ছিল, আর্মি নামাইছিল, মেরে ফেলছিল না লোক, কারণ তাদের ট্রেনিংটাই তাই। এই আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হলে পুলিশকে দরকার। সেই পুলিশ তো আজ পর্যন্ত টমার থেকে বের করতে পারে নাই। এই সরকার বুঝেই নেই পুলিশটাকে কিভাবে আপনার কাজে লাগানো, বরং নানাভাবে তাদেরকে আবার দায় চাপানো হচ্ছে। আমি ওইটাই বললাম যে আব্দুল হামিদের সময় 4 জনকে ডিস করে দিল, হ্যাঁ, তারপরে এই পুলিশকে পোস্টিং দেয়, ওরে রিটায়ারমেন্ট থেকে এনে বসায় দেয়, আবার ওএসডি করে দেয়, চাকরি খাইয়ে দেয়। তো পুলিশ তো ব্যাপার নেই। ধরেন যখন আমার কথা হলো যে পুলিশ অভ্যুত্থানের সময় গুলি করেছে, মানলাম, আপনার 6টা মাস গেল, 6টা মাস পরে আপনার পুলিশের যারা খুন করেছে, যারা, এগুলো তো ভিডিও টিডিওতে দেখা যেত, আপনি এগুলোকে জেলে পাঠিয়ে দেন, তাদের বিচারে পাঠিয়ে দেন। আর যারা খুন করে নাই আপনি সাধারণ ঘোষণা করেন। যদি তারপরে সংখ্যা কমে, আপনার দেশে বেকারত্বের অভাব নাই, আপনার শর্ট ট্রেনিং দিয়ে আর্মি অফিসার, শর্ট 6 মাসের ট্রেনিং দিয়ে আর্মি অফিসার বানায় ফেলেন না, আপনার শর্ট ট্রেনিং দিয়ে পুলিশের ভরে ফেলতেন। অথবা আর্মির সিপাহী যারা থাকে কিছু নিয়ে এসে তাদেরকে পুলিশের ওরিয়েন্টেশন দিয়ে ঢুকায় দিয়ে শর্ট, পুলিশের যে সংখ্যা কমে গেছে এটা কমাইতে পারতেন। তো এটা তো করেন নাই, ঢালাওভাবে পুলিশ আনছেন, কে করছে না, কি করলো না। আজ পর্যন্ত আপনি চিন্তা করেন ট্রাইব্যুনালে একটা চার্জশিট দাখিল করার ক্ষমতা হয়নি 10 মাসে। এই সরকার কি দেশ, কেসে আইনশৃঙ্খলা বাহিনী ঠিক করবে? একটা ট্রাইব্যুনালে একটা অভিযোগ মাত্র দিছে, তাও 3 জন, সেটা হলো প্রধানমন্ত্রী, আগের আওয়ামী লীগের, স্বরাষ্ট্রমন্ত্রী আর হলো আইজিপি। এই 3 জনকে অভিযোগ দাঁড় করছে, একটা চার্জশিট পদ্ধতি দিতে পারে নাই। এই সরকার তো বিচারের ক্ষমতা নেই, বিচার করারও ক্ষমতা নেই। আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারে যার ধরে তারই 1000 কোটি, তা আপনি ধরে ধরে তার বিরুদ্ধে বিচার করতে পারেন না কেন? 10 মাসে একটা ট্রাইব্যুনালে কেস দাঁড় করতে পারেন না কেন? তো এত অযোগ্য লোক দেশ চালাবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকবে কি করে বলেন আপনি? এই যে নায়িকাটা ধরে নিছিল, সে বিদেশে ছিল, সে শেখ হাসিনার অভিনয় করছে, হ্যাঁ, আপনি তারে খুনের মামলা গ্রেপ্তার করিয়ে নিলে, হেলমেট পরা কিভাবে আসামি বানায় জেলখানায় ঢুকাই দিলেন কেন? যে শেখ মুজিবের ওয়াইফের অভিনয় করছে না, হ্যাঁ, তার ওয়াইফের এখন সাংস্কৃতিক উপদেষ্টা আছে না, তাদের গ্রেপ্তার করেন না কেন? সে উপদেষ্টা আছে কেন? আপনি তারে ধরলেন, হেরে ধরলেন না। এই ডুয়েল প্লে করে তো পারবেন না। এতে হয়েছে কি, এখন এই সরকার যেটা এখন এত অবিশ্বাস হয়ে গেছে, কারে ধরলো, কে আসামি না, ঠিক একই প্র্যাকটিস। একজন হত্যা, একজনের দেখেন আপনি সেনানিবাসে, সেনা প্রধান নিজে বলছে 662 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। তারা কোথায়? একবার জিজ্ঞেস করতে ক্ষমতা হয়েছে সরকারের?
তার ভিতর থেকে দুইজনকে ধরায় হ্যান্ড ওভার করছে। একটা হলো ওই দরবেশ সালমানের প্রমাণ, আর আইন মন্ত্রী ছিল আনিসুল হক। এই দুইজন ভাগ্য খারাপ, দুইজন এখন লেফট রাইট করতেছে। তা আবার বাসায় নিয়ে খায়, বাসায় নিয়ে খুব আরামে আছে। এরা আসামি বোঝা যায় না, আরামে আছে এই দুইজন। আর গেল কোথায়? প্রফেসর আইনুল ইসলাম, এই যে পরিবর্তনের কথা যখন বলি বা সংস্কার কথা যখন বলি, স্টেক হোল্ডার, রাজনৈতিক দলগুলো একটা বড় স্টেক হোল্ডার, দ্যাটস ওকে, কিন্তু সমাজে তো বিভিন্ন স্তরের মানুষের জন্য, এবং সংস্কার যখন শব্দটা, তখন তো আসলে অন্যান্য স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের মতামত নেওয়া প্রয়োজন। সেটাকে আমরা আসলে নিচ্ছি কিনা, বা সেই সংস্কার সকলের জন্য গ্রহণযোগ্য হবে কিনা, এটা তো একটা ভাবার বিষয়। নিশ্চয় আপনার কি মনে হয়? আসলে আমি আপনার এটার সাথে আমি একমত যে আসলে সংস্কারের জন্য যে পরামর্শগুলো নেওয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি রাজনৈতিক দলের সাথেই কথা বলা হচ্ছে। এবং আপনি যথাযথই বলেছেন যে আসলে এই সংস্কার তো হচ্ছে দেশের জন্য, সংস্কার মানুষের জন্য। দেশে শুধু রাজনৈতিক দল না, বিভিন্ন রকমের অর্গানাইজেশন আছে, বিভিন্ন আমাদের ব্যবসায়িক অর্গানাইজেশন আছে, সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছে। তো অবভিয়াসলি এই সংস্কারকে যদি আমরা সাকসেসফুল করতে চাই, তাহলে শুধুমাত্র রাজনৈতিক দল না, পাশাপাশি অন্যান্য আরও স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে অবশ্যই কথা বলতে হবে। এবং সেটি আমরা দেখছি না, আমরা এই প্রক্রিয়ায় আপাতত যেটুকু আমরা দেখছি, রাজনৈতিক দলগুলোর সাথেই কথা বলা হচ্ছে। সেটিরও হয়তো একটা যৌক্তিক কারণ থাকতে পারে যে এখন যেহেতু প্রবলেমটা অনেক বেশি রাজনৈতিক এবং অলসো প্রশাসনিক, তো রাজনৈতিক জায়গাটা অ্যাড্রেস করার জন্য রাজনৈতিক দলগুলোকে হয়তো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাট আমি মনে করি ইকুয়ালি অন্যান্য যে স্টেক হোল্ডার আছে, বিশেষ করে ব্যবসায়িক স্টেক হোল্ডারের, কারণ আমরা দেখি যে গত 9 মাসে 8 মাসে আমরা দেখতে পাচ্ছি যে দেশের অর্থনীতি কিছুটা মানে গতিশীলতা হারাচ্ছে। তো ওই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য অবশ্যই আমাদের ব্যবসায়িক যে কমিউনিটি আছে তাদের সাথে কথা বলা দরকার। আর আমরা জানি যে গত 15-16 বছর এই দেশের এই যে গণতান্ত্রিক যে উত্তরণের যে প্রক্রিয়া, এখানে সিভিল সোসাইটি একটা বড় ভূমিকা পালন করেছে। তো তাদেরকে আসলে তাদের সাথেও আলোচনা করা দরকার, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। এবং যে গণতন্ত্রহীনতা দেখেছি তার সবচেয়ে বড় পরিবর্তন নিশ্চয়ই হবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। সেই পথে আমরা নিশ্চয়ই এগিয়ে যাব। কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আমাদের দেশে সরকার যায় সরকার আসে, গত 53 বছরে কখনো জনগণের আন্দোলনে, আবার কখনো সামরিক অভ্যুত্থানে সরকারের বদল হয়েছে। বিতর্কিত অগ্রহণযোগ্য নির্বাচনগুলো বাদ দিলে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া সরকারও সবসময় জনগণের সরকার হয়ে উঠতে পারেনি। এর কারণ সরকার বদল হলেও বদলায়নি সিস্টেম, রাষ্ট্র ব্যবস্থা। এখন পরিবর্তনের সময়, এটি আমরা বিশ্বাস করি, বিশ্বাস করতে চাই। এই সময়কে কাজে লাগিয়ে অগণতান্ত্রিক কর্মকাণ্ড বন্ধ করা এবং কর্তৃত্ববাদী ব্যবস্থা সৃষ্টির পথ যদি আমরা চিরতরে বন্ধ করতে না পারি, তাহলে আবার ব্যর্থ হয়ে যাবে অপশাসন, দুঃশাসন, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে মানুষের সংগ্রাম এবং রক্তদান। আমরা কি আবার সেই পথেই হাঁটব কিনা, এই প্রশ্নটি রেখে আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে।